অনেক দিন আগের কথা, যখন দেশে রাজতন্ত্র ছিল। একটি গরিব রাক্ষল ছিল, তার নাম ছিল আক্কাস আলী। তার কাজ ছিল সারাদিন মাঠে গরু ছাগল চড়ানো। এভাবেই সে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করত, আর এই সামান্য আয় দিয়েই সে খুব সুখে দিন কাটাচ্ছিল। তার পরিবারে শুধু তার স্ত্রী রয়েছে। তার স্ত্রীর নাম মিনা। ওই রাজ্যের রাজা ছিল রাজা রাজচন্দ্র রায়। সে রাজ্যের রাজা হলেও তার মনে ছিল না শান্তি, ছিল না কোনো সুখের ছিটে ফোটাও। কি ব্যাপার মন্ত্রী মশাই, আমার মনে কোনো শান্তি নেই কেন? আমি তো এ রাজ্যের রাজা। মহারাজ, জানি না এরকমটা কেন হলো, কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না। আরে মন্ত্রী মশাই, তোমাকে এখানে পয়সা দিয়ে রেখেছি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য না। এখন এর সমাধান কি সেটা বলো। মহারাজ, ভালো একটা বুদ্ধি বের করতে হলে আমাকে একটু ভাবার জন্য সময় দিতে হবে। ও, এখন তোমার সময় লাগবে? আচ্ছা, ঠিক আছে, তোমাকে কালকে পর্যন্ত সময় দিলাম। তার মধ্যে যদি এর সমাধান না পাই, তাহলে তোমাকে সহ রাজদরবারের সবাইকে ছাঁটাই করে দিব। জহুকুম জাহাপানা, আমি কালকের মধ্যেই ভালো একটা সমাধান নিয়ে আসব। এরপর মন্ত্রী রাজমহল থেকে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাস্তা দিয়ে যাওয়ার পথে তার সাথে একজন বয়স্ক লোকের দেখা হয়। আরে কে, মন্ত্রীমশাই না? হ্যাঁ, আমি তোমাদের মন্ত্রীমশাই। কিন্তু আপনার চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে। কোনো কিছু নিয়ে টেনশনে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি একটু টেনশনে আছি, তাই এরকম হচ্ছে। তা মন্ত্রীমশাই, আমি আপনার টেনশনের কারণটা জানতে পারি? আমার টেনশনের কথা জেনে তুমি কি করবে? মন্ত্রীমশাই, কাউকে অবহেলা করতে নেই। দেখা গেল আমার ধারাই আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন শুনতেই চাইছ, বলি। আসলে মহারাজ বলেছেন ওনার মনে কোনো শান্তি নেই। এখন কেন ওনার মনে শান্তি নেই সেটা বের করার দায়িত্ব দিয়েছে আমাকে। এমনকি আমি যদি কালকের মধ্যে সমস্যাটার সমাধান করতে না পারি, তাহলে মহারাজ আমাকে সহ রাজদরবারের সবাইকে ছাঁটাই করে দিবে। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, কালকে তোমার সাথে আমাকে নিয়ে যাও রাজদরবারে, আমি এর সমাধান করে দিব। কি বলছো তুমি? এই সমস্যা কিভাবে সমাধান করবে? আরে মন্ত্রীমশাই, এত চিন্তা করো না তো, চলো কালকে রাজমহলে। পরদিন সকালে মন্ত্রীমশাই সেই লোকটাকে সাথে করে রাজমহলে চলে যায়। ও, মন্ত্রী মশাই এসেছ? তা সমস্যাটা কি সমাধান করতে পেরেছ নাকি রাজ্য ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছ? আজ্ঞে মহারাজ, আমি আপনার রাজ্যের একজন প্রজা। আমার কাছে আপনার সমস্যার একটি সমাধান আছে। কি বলো, তোমার কাছে এর সমাধান আছে? আচ্ছা, তাহলে বলো দেখি, তোমার সমাধান কি? মহারাজ, আপনার এই রাজ্যর একজন ভালো সত্যবাদী লোক খুঁজে বের করতে হবে। কিন্তু সত্যবাদী লোক কিভাবে খুঁজে বের করব? মহারাজ, তার আগে আপনাকে রাজদরবারে কিছু লোক নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, লোক নিয়ে আসব। তারপর? মহারাজ আগে নিয়ে আসেন, তারপরেরটা তারপর বলবো। তারপর মহারাজ রাজ্য থেকে কিছু লোককে এনে হাজির করে রাজদরবারে। দেখো, তোমার কথা মতো কিছু লোককে এখানে হাজির করা হয়েছে। মহারাজ, আমার কাছে কিছু সিদ্ধ করা গোলাপের বীজ আছে। এগুলো সবাইকে একটা করে দেবেন আর বলবেন এটা রোপণ করে গাছ বড় করতে। যার গাছ সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। আরে বলছো কি? কিন্তু এই সিদ্ধ করা বীজ থেকে তো চারা জন্মাবে না। মহারাজ, এটা তো শুধু আপনি আর আমি জানি, ওরা তো জানে না। আর ওদের বলবেন ওদের গাছ নিয়ে 1 মাস পর রাজদরবারে আসতে। আরে এতে করে কিভাবে সত্যবাদী লোক খুঁজে পাবো? মহারাজ সময় হলেই দেখতে পাবেন। আপনি আর দেরি না করে এখনই সবাইকে বলে দেন। সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। আমি তোমাদের একটি করে গোলাপের বীজ দেব, সবাই সেই বীজটা নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করবে। 1 মাস পর
সেটা নিয়ে সবাই রাজদরবারে চলে আসবে। যার গাছটা বেশি ভালো হবে তাকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। তারপর সবাই সেই বীজ নিয়ে বাড়িতে চলে যায়। রাখাল আক্কাস আলীও বীজ নিয়ে বাড়িতে আসে আর সেই বীজটা একটি টবে রোপণ করে। গিন্নি, শোনো, আমি একটু মাঠে যাচ্ছি, তুমি টবে একটু পানি দিয়ে দিও। এরপর আক্কাস আলী তার কাজে চলে যায়। আরে, আমার স্বামী তো বলে গেছিল গাছটাতে পানি দেওয়ার জন্য। যাই, গিয়ে আগে পানি দিয়ে আসি। এরপর মিনা ঘর থেকে বের হয়ে গিয়ে টবে পানি দেয়। অন্যদিকে আকাশ তার কাজ করছে। কাজ শেষে বাড়িতে ফিরে আসে। এরপর তারা দুজন গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর 4-5 দিন চলে যায়, কিন্তু তারা দেখে তাদের টবে এখনো পর্যন্ত কোনো চারা জন্মায়নি। কি ব্যাপার বলো তো? তবে এখনো পর্যন্ত কোনো চারা জন্মালো না? তুমি কি নিয়মিত পানি দাও? আরে, আমি সত্যিই বলছি, আমি দিনে 2 বার করে পানি দেই, একবার সকালে আরেকবার বিকেলে। তাহলে এখনো পর্যন্ত কোনো ছাড়া জন্মালো না কেন? ধৈর্য ধরে দেখো, হয়তো আরও পরে চারা জন্মাবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি মাঠে যাই, তুমি টবে পানি দিও। এরপর রীতিমতো আক্কাস আলী তার কাজে চলে যায় আর মিনা টবে পানি দেয়। এভাবে প্রায় 20 দিন পার হয়ে যায়, কিন্তু এখনও তাদের টবে কোনো চারা জন্মায়নি। দেখতে দেখতে 1 মাসের সেই সময়টা শেষ হয়ে যায় এবং সেই দিনটা চলে আসে যখন তাদের সবাইকে রাজদরবারে তাদের গোলাপের চারা নিয়ে উপস্থিত হতে হবে। গিন্নি, আজকের তো সবাইকে রাজ দরবারে উপস্থিত হতে হবে, কিন্তু আমি কি নিয়ে হাজির হব? আমাদের টবে তো কোনো ছাড়া হয়নি। দেখো, এখানে আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো চেষ্টার কোনো কমতি রাখি নাই। তুমি একটা কাজ করো, এই খালি টবটা নিয়েই যাও, বলবে যে আমাদের বীজ থেকে চারা হয়নি। এরপর আক্কাস আলী সহ বাকি সবাই রাজ দরবারে উপস্থিত হয়, কিন্তু অবাক করা বিষয় হল আক্কাস আলী ছাড়া বাকি সবার টবেই ছাড়া জন্মিয়েছে। এটা দেখে তো রাজা রীতিমতো অবাক। আরে কি ব্যাপার, বীজগুলো তো সিদ্ধ ছিল, তাহলে চারা জন্মালো কিভাবে? মহারাজ, ভালো করে দেখুন, একজনের টবে কোনো গাছ নেই। আরে ছাড়ো তো, একজন ছাড়া বাকি সবার টবেই তো গাছ জন্মেছে। মহারাজ, আপনি এখনও বুঝতে পারেননি, সবার বীজ তো সিদ্ধ মৃত বীজ ছিল। ওরা নিজেরা ভালো বীজ এনে রোপণ করছে পুরস্কার পাওয়ার লোভে। শুধুমাত্র এই লোকটাই এখানে মিথ্যার আশ্রয় নেয়নি, তাই তার টবে কোনো গাছ নেই। এরপর রাজা বুঝতে পারে লোকটা কতটা সত্যবাদী, আর সে খুশি হয়ে গরিব রাখালকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। রাজা বুঝতে পারে সে কেন এত অসুখী, কারণ তার রাজ্যের বেশিরভাগ লোকই মিথ্যেবাদী এবং লোভী। তাকে ভালো থাকতে হলে আগে তার রাজ্য ঠিক করতে হবে। তো বন্ধুরা, যারা ভিডিও পুরোটা দেখেছ, ভিডিওতে একটা লাইক করে দাও, এতে করে নতুন ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। আর কমেন্টে তোমার নামটা লিখে যাও।